ওকে, তোমরা সবাই এসছো, শুরু করি আবার। ওকে, বাই দ্য ওয়ে, আমার কথা শোনা যাচ্ছে তো? Yes, sir. Yes, sir. Okay, lovely. Another kind of variable আমরা যদি ডিফাইন করি, এগুলোকে বলে স্টেট ফাংশন আর থার্মোডাইনামিক ভেরিয়েবল। মনে আছে আমরা থার্মোডাইনামিক্সে যখন এক্সপ্লেন করছিলাম, থার্মোডাইনামিক কনসিডারস অনলি ইনিশিয়াল স্টেট এন্ড ফাইনাল স্টেট অনলি। সিস্টেমের মধ্যে এই যে প্রসেস ক্যারিড আউট হলো, কিভাবে হলো, কতটুকু সময় লাগবে, এসব নিয়ে সে ডিল করে না। সে অনলি কনসিডারস আগে কোথায় ছিল, এখন কোথায় আছে। স্টেট ফাংশন একটু আগে যেটা বললাম, স্টেট ফাংশন ঠিক একইভাবে ডিফাইন করা হয়। স্টেট ফাংশন মানে হলো একটা পার্টিকুলার কন্ডিশনে তার প্রপার্টিটা কি, এবং আরেকটা পার্টিকুলার কন্ডিশনে তার প্রপার্টি কি, এবং এই প্রপার্টিগুলো এই যে এখান থেকে ওখানে গেল, কিভাবে গেল তার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন প্রেশার, টেম্পারেচার, ভলিউম, এক্সেট্রা, এনার্জি, এক্সেট্রা। So it depends, these properties depends only on the current condition or state of the system, not how the system is arrived at the conditions. যার কারণে এই ভ্যারিয়েবল গুলোকে সামটাইমস থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বলে। সো স্টেট ভ্যারিয়েবল অর থার্মোডাইনামিক ভ্যারিয়েবল, এগুলো হলো দোজ ভ্যারিয়েবল যাদের চেঞ্জটা ডিপেন্ড করে কারেন্ট কন্ডিশন অফ দ্য সিস্টেম। কিভাবে চেঞ্জটা কিভাবে হয়েছে সেটা কখনো ডিফাইন করে না, তার উপর ডিপেন্ড করে না। কখন ছিল, এই একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তার প্রপার্টি কি ছিল, আরেকটা ইনস্ট্যান্টে প্রপার্টি কি ছিল, দ্যাটস ইট। ঠিক আছে, যেমন এক্সাম্পল যদি দেই যে রফিক ওয়েজ 72 কেজি এন্ড 1.75 মিটার টল। ঠিক আছে, তো আমরা যদি সে বলে তার ওজন 72 কেজি, আমরা কখনো জানতে চাই না যে সে আগে কত ছিল, 73 কেজি ছিল নাকি 70 কেজি ছিল, এখন 72 কেজি ছিল। আমরা জাস্ট জানি, রিপোর্ট করি he is 72 kg or 1.7 meter tall. So in that sense, weight এবং height, these are state function. তার মানে এগুলো কিভাবে চেঞ্জ হয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই। At the same time, the temperature today is 300 degree K, অথবা let's say 27 ডিগ্রি। আজকে টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কখনো বলি না যখন টেম্পারেচারকে এক্সপ্রেস করি যে কালকে এতটুকু ছিল, বা কিছুক্ষণ আগে 31 ছিল এখন 30 হয়েছে, অথবা কিছুক্ষণ আগে 32 ছিল এখন 30 হয়েছে। আমরা জাস্ট রিপোর্ট করি এখন কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সো টেম্পারেচার ইজ এ স্টেট ফাংশন। তার মানে সামারি যদি করি, স্টেট ফাংশন অর স্টেট ভ্যারিয়েবলস আর দোজ ভ্যারিয়েবলস দ্যাট ডিপেন্ডস অন কারেন্ট কন্ডিশন অফ দ্য সিস্টেম। এবং যখন আমরা চেঞ্জ রিপোর্ট করি, আমরা জাস্ট রিপোর্ট করি আগে কত ছিল এখন কত ছিল, এবং চেঞ্জটা হলো তাদের দুইটা ডিফারেন্স। কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমি কখনো এক্সপ্রেস করি না। এবং যেহেতু থার্মোডাইনামিকও এইভাবে থার্মোডাইনামিককে ডিফাইন করা হয়েছে, যার কারণে স্টেট ফাংশনকে থার্মোডাইনামিক ভেরিয়েবলও বলে, থার্মোডাইনামিক ফাংশনও বলে। এবং সামটাইমস অফেন একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে উইদাউট স্টেট ফাংশন thermodynamics is meaningless, explain. Without state function thermodynamics is meaningless, explain. তো এখানে সেটাই মিন করছে যে স্টেট ফাংশন যেহেতু শুধু কারেন্ট স্টেটকে ডিফাইন করে, এবং থার্মোডাইনামিক্সও কারেন্ট কন্ডিশনকে ডিফাইন করে, যার কারণেই থার্মোডাইনামিক্সকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে গেলে পরে স্টেট ফাংশনের প্রয়োজন থাকে। যদি আমি ম্যাথমেটিক্যালি থার্মোডাইনামিক্সকে ডিফাইন করতে চাই, স্টেট ফাংশন ছাড়া কোনো গতি নাই, যার কারণেই বলা হয়েছে উইদাউট স্টেট ফাংশন থার্মোডাইনামিক্স ইজ মিনিংলেস। ওকে, ম্যাথমেটিক্যাল নেচারটা যদি খেয়াল করি, লেটস সে যদি z ডিপেন্ডস অন দ্য কারেন্ট ভ্যালু অফ x and y, তাহলে আমরা বলি z এর স্টেট ফাংশন, অথবা সবগুলাই স্টেট ফাংশন। এবং তখন আমরা এটাকে এক্সপ্রেস করি এইভাবে, z ইজ এ ফাংশন অফ x and y। তোমরা ম্যাথমেটিক্স হয়তো লিখেছো z ইজ ইকুয়াল টু f দিয়ে, f ব্র্যাকেটের মধ্যে x and y, f দিয়ে মিন করেছো ফাংশন অফ x and y। আমরা এইভাবে এক্সপ্রেস করব z ইজ এ ফাংশন অফ x and y। ঠিক আছে, যদি x এবং y দুইটার প্রপার্টি কারেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তাহলে z ও কারেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, এবং অল দিস থ্রি ভেরিয়েবলস কে স্টেট ফাংশন বলবো। এখন ফর এনি গিভেন স্টেট, এখানে যদি এটা স্টেট a হয় এবং তার জন্য যদি x এবং y দুইটার একটা ফিক্সড ভ্যালু থাকে, পার্টিকুলার ভ্যালু থাকে,
তাহলে z এরও একটা পার্টিকুলার ভ্যালু থাকবে। সো এটা মিন করে z ইজ এ ফাংশন অফ x and y। এখন যদি একটা প্রসেস ক্যারিড আউট হয়, ফর এক্সাম্পল সিস্টেমটা স্টেট এ থেকে স্টেট বি তে গেল, সুতরাং তার এক্স এ এবং ওয়াই এ চেঞ্জ হয়ে এক্স বি এবং ওয়াই বি হলো, বিকজ আমরা জানি যে স্টেট চেঞ্জ হলেই প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। সো এক্স এ চেঞ্জ টু এক্স বি and y a change to yb, and accordingly z এর ভ্যালু z এ চেঞ্জ টু zb, এবং টোটাল চেঞ্জ কিছু একটা হবে। এখন এই চেঞ্জটা a টু b যে প্রসেসটা ক্যারিড আউট হলো, সেটা তিনটা পাথ ফলো করে হয়েছে, এখানে লাল লাইন দিয়ে বোঝানো হয়েছে। সো পাথ এ, পাথ বি এবং পাথ সি, এই তিনটা পাথ ফলো করে জেড বি তে আসলো এর থেকে। এখন যদি চেঞ্জ ডেল্টা জেড ইজ ইকুয়াল টু জেড বি মাইনাস জেড এ হয়, তাহলে আমরা বলবো জেড ইজ এ স্টেট ফাংশন বা পাথ ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। So all state functions have path independent property. এর থেকে বি তে কিভাবে গেল সেটা কখনো ডিল করে না। এর থেকে বি তে কোন রাস্তা ফলো করে গেল সেটা কখনো কনসার্ন করে না। এ শুধু রিপোর্ট করে বি মাইনাস এ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, that is the total change of the function. So any change in a state function depends only on the initial state and final state of the system, not on the path followed, and mathematically expressed as delta z is equal to zb minus za. স্যার এটা কি খালি রিভার্সিবল সিস্টেমের জন্য না স্যার? ইনফ্যাক্ট আমরা রিভার্সিবল কথা বলবো, সবকিছুর জন্য বলবো, not only reversible, everything এর জন্য চেঞ্জ যেটা হবে if it is a state function। যদি স্টেট ফাংশন হয়, z is a state function যদি হয়, তাহলে এটা চেঞ্জ সমান সমান ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এনি ফাংশন, এটা এনি প্রসেস, reversible process, irreversible process, or anything else. Okay, there are some other functions which is called process variable. It depends on process. যেমন কমন দুটা প্রপার্টি আমরা কন্টিনিউয়াসলি আলাপ করব, সেটা হলো হিট অ্যান্ড ওয়ার্ক। they have meaning on the changing system. সিস্টেম যখন চেঞ্জ হয় তখনই এই দুইটা প্রপার্টি অ্যাপিয়ার হয় অর ডিসঅ্যাপিয়ার হয়। এবং যার জন্য তাদের নামও চেঞ্জ। নামটাও আমরা শুধু হিট বলি না, শুধু ওয়ার্ক বলি না, আমরা বলি হিট ফ্লো, ওয়ার্ক ডান, তেমন একটা ভার্ব অ্যাসোসিয়েট করি। ইট ইন্ডিকেট করে একটা প্রসেস ক্যারিড আউট হচ্ছে, ঠিক আছে। যদি কোনো প্রসেস না হয়, সিস্টেমের এই ধরনের কোনো প্রপার্টি নাই। একটা সিস্টেম, এ সিস্টেম হ্যাজ নো ওয়ার্ক, এ সিস্টেম হ্যাজ নো হিট। এই দুইটা প্রসেসের, সিস্টেমের প্রপার্টি না, এটা হলো প্রসেসের প্রপার্টি, ঠিক আছে। এবং দে ডিপেন্ডস অন পাথ। আমরা জানি ওয়ার্কে তোমরা ফিজিক্সে ক্যালকুলেট করেছো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে, এবং এটা পাথ ডিপেন্ডেন্ট। ইকুয়ালি হিটও পাথ ডিপেন্ডেন্ট। যদি একটা প্রসেস ক্যারিড আউট করে ডিফারেন্ট পাথের জন্য, সিস্টেমের ভিতরে অথবা সিস্টেম থেকে বাইরে ডিফারেন্ট কাইন্ড অফ হিট যাবে, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক যাবে। So depends explicitly upon the path, that is specific sequence of the state takes করে, যেটা এ থেকে বিতে যাওয়ার জন্য যে পাথ ফলো করে যায় তার উপর ডিপেন্ড করে। A system can have some energy, but the system contain no work, no heat. So heat এবং work এগুলা সিস্টেমের প্রপার্টি না। লাস্টলি প্রপার্টি আরো তিন রকমের ডিফাইন করতে পারি। একটাকে বলে ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি হলো সিস্টেমের সাইজ অর ভলিউম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা যত বড়ই হোক না কেন, যত ছোটই হোক না কেন, প্রপার্টি সেম। ছোট বড় যাই হোক না কেন, প্রপার্টি সেম। যেমন টেম্পারেচার, একটা বডি যদি হোমোজেনাইজ হয়, টেম্পারেচার যদি হোমোজেনাইজ থাকে, এটা যত জায়গায় তুমি মেজার করবা তত জায়গায় টেম্পারেচার সমান। যত জায়গায় হিসাব করো প্রেসার সমান। ভলিউম, স্যার আমি একটু আগের স্লাইড নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার স্টেট ভেরিয়েবলে আমাদের পাথের উপর ডিপেন্ড করে না, কিন্তু প্রসেস ভেরিয়েবলে ডিপেন্ড করে স্যার, এটাই তো? ঠিকই বলছো। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইন্টেন্সিভ প্রপার্টি তাহলে আমরা বলতেছি সাইজ ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি যেগুলা, ঠিক আছে। কিন্তু প্রতিটা পয়েন্টে প্রপার্টি ভ্যারি করতে পারে ইনফাইনিটেসিমাল লেভেলে। মনে করো একটা বড় একটা রড আছে, 10 ফুটি একটা রড আছে, 10 ফুট রডের মধ্যে আমরা বলছি টেম্পারেচার সব জায়গায় সমান হয়, কিন্তু আমরা যদি প্রিসাইসলি মেজার করি তাহলে দেখবো যে একটা জায়গায় হয়তো 99.05, 99.02 এটসেট্রা। সো ইট ক্যান ভ্যারি ইয়ে অনুযায়ী, কিন্তু
সাইজের সাথে আমরা কখনো বলি না টেম্পারেচার 30 ডিগ্রি পার কেজি, এটা কখনো, এটার কোনো ইউনিট নাই, ঠিক আছে? তো এই ধরনের সাইজ ডিপেন্ডেন্ট না। ফান্ডামেন্টাল or derived property usually intensive property হয়, টেম্পারেচার, প্রেসার কমন। তার মানে আমরা যখন লিখব টেম্পারেচার ইজ ইকুয়াল টু TA ইজ ইকুয়াল টু TB অথবা T1 ইজ ইকুয়াল টু T2, তার মানে একটা সিস্টেমকে যদি 10 টুকরা করি, এই 10 টুকরা টেম্পারেচার যদি ইন্ডিভিজুয়ালি মাপি, তাহলে ফর্মুলা যেটা হবে টোটাল টেম্পারেচার, মানে ইন জেনারেল টেম্পারেচার T ইজ ইকুয়াল টু T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু T3, তার মানে 10 টুকরারই সেম ভ্যালু হবে। এটা হলো ইন্টেন্সিভ প্রপার্টি, সেম সাইজ ইন্ডিপেন্ডেন্ট। অন দ্য আদার হ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি যেগুলো, সেগুলো হলো সাইজ ডিপেন্ডেন্ট প্রপার্টি। নাম্বার অফ মোল ফর এক্সাম্পল, ভলিউম ফর এক্সাম্পল, এটা সাইজের উপর ডিপেন্ড করে। এবং একটা সিস্টেমকে যদি 10 টুকরা করি, তাহলে যদি টোটাল প্রপার্টি V যদি ক্যালকুলেট করি, তাহলে V ইজ ইকুয়াল টু V1 ইজ ইকুয়াল টু V2 না, V1 প্লাস V2 প্লাস V3 এক্সেট্রা এক্সেট্রা। তার মানে সাইজের উপর ডিপেন্ডেন্ট, এবং এগুলো সব পার কেজি হয়, পার মোল হয়, এক্সেট্রা এক্সেট্রা। সো ভলিউম, মাস, এনার্জি, এগুলো সবই হলো এক্সটেন্সিভ প্রপার্টি। And another one, specific property বলে একটা প্রপার্টি আমরা জানি, স্পেসিফিক হিট ফর এক্সাম্পল। তার মানে এটাকে আমরা যদি সাইজ দিয়ে ভাগ করি, টোটাল প্রপার্টিকে, এক্সটেন্সিভ প্রপার্টিকে সাইজ দিয়ে যদি ভাগ করি, তাহলে সাধারণত ইন্টেন্সিভ প্রপার্টি হয়, যেটাকে ইন্টেন্সিভ না বলে আমরা বলি স্পেসিফিক প্রপার্টি। ডেনসিটি কেজি পার মিটার কিউব, স্পেসিফিক ভলিউম তার মানে মিটার কিউব পার মোল এক্সেট্রা এক্সেট্রা। এনার্জির বেলা আমরা চিন্তা করতে পারি ক্যালোরি পার কেজি, ক্যালোরি পার মিটার কিউব, ক্যালোরি পার মোল এক্সেট্রা এক্সেট্রা। সো অল দিস আর স্পেসিফিক প্রপার্টি, তার মানে এক্সটেন্সিভ প্রপার্টিকে আমরা সাইজ দিয়ে ভাগ করছি। Okay, so these are all about system and surroundings. আমরা যদি জাস্ট সংক্ষেপে যদি এটাকে সামারি করি, আমরা থার্মোডাইনামিক্স স্ট্রাকচারকে ডিফাইন করার জন্য আমরা বলছি যে 4টা ভাগে যদি থার্মোডাইনামিক্সকে স্টাডি করি, তাহলে বেটার হয়। সিস্টেমকে আগে ভালো মতো বোঝা, সিস্টেমের সাথে বাউন্ডারিটাকে ভালো মতো বোঝা, তারপরে প্রপার্টিকে ভালো মতো বোঝা, প্রসেসকে ভালো মতো বোঝা, এট দ্য সেম টাইম রিলেশনকে বোঝা। তো আমরা সিস্টেমকে বোঝানোর চেষ্টা করলাম, সিস্টেম কাকে বলে, সিস্টেম কত প্রকার, প্রসেস কাকে বলে, প্রসেস কত প্রকার, এন্ড সো অন। ওকে, সো এটা আমরা যদি শেষ করি, স্টপ শেয়ার করি, আমরা আরেকটা শেয়ার করি পরের ক্লাসটা। সো এই ক্লাসের উদ্দেশ্যটা হলো আমরা বাকি যে দুইটা ভেরিয়েবল, যেটা দুইটা জিনিস আছে, থার্মোডাইনামিক প্রসেস এন্ড রিলেশন, এই দুটোকে এক্সপ্লেইন করা। সো এগেইন তার লেকচার আউটকাম আছে যে তুমি থার্মোডাইনামিক প্রসেস সম্বন্ধে এক্সপ্লেইন করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা, থার্মোডাইনামিক রিলেশনকে তুমি আইডেন্টিফাই করতে পারবা, এন্ড টু সাম এক্সটেন্ট ডিরাইভ করতে পারবা, এন্ড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা তুমি ক্ষমতা অর্জন করবা। এই হলো এই লেকচারের আউটকাম। ওকে, প্রসেস আমরা বলেছি যে একটা সিস্টেম যখন একটা চেঞ্জ স্টেটের চেঞ্জ হয়, তখন আমরা বলি প্রসেস রয়েছে। মানে একটা টেম্পারেচার যদি চেঞ্জ হয় T1 থেকে T2 হয়, তার মানেই ধরে নেব একটা প্রসেস ক্যারিড আউট হয়েছে, ঠিক আছে? So a change in state is identified by a change in the value of at least one property. At least one property change হতে হবে যদি প্রসেস ক্যারিড আউট হতে হয়। Okay, change in state usually occurred when system that is initially in one stable state to another stable state. তার মানে একটা সিস্টেম মুভ করছে, আমরা যদি চেঞ্জ ক্যালকুলেট করতে চাই, প্রসেস ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে একটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে ডিফাইন করতে হবে। তার মানে একটা স্টেটে সে স্টেবল আছে, স্টেশনারি আছে, তারপরে সে চেঞ্জ হলো, আরেকটা স্টেবল স্টেশনারি চেঞ্জ স্টেটে গেল। আমরা যখন প্রপার্টি মেজার করব, আমরা মুভিং প্রপার্টি কখনো মেজার করি না, ঠিক আছে? সিস্টেম চেঞ্জ হচ্ছে, তার প্রপার্টি কখনো আমরা মেজার করি না। একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট যখন সে সিস্টেমটা স্টেবল কন্ডিশনে আছে, তখন তার প্রপার্টি আমরা মেজার করব। স্টেবল বলতে আমরা ইকুইলিব্রিয়াম স্টেটের কথা মিন করছি। সো ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেটে প্রপার্টি মেজার করব, আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে প্রপার্টি মেজার করব, এবং change in state fully described by the values of the property. So আগে কত ভ্যালু ছিল ওই ইকুইলিব্রিয়াম স্টেটে, পরের ইকুইলিব্রিয়াম স্টেটে কত ভ্যালু ছিল, সেটা আমরা মেজার করব, তখন আমরা প্রসেসকে ডিসক্রাইব করতে পারবো। Okay, a process suggests change in the system from one state to another, and it also suggests that some kind of operation has been carried out. কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে অথবা কোনো একটা ফিজিক্যাল রিঅ্যাকশন হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। তার মানে প্রসেস শুধু এইটাই ডিল করে, একটা প্রসেস ক্যারিড আউট। আমি শুধু বলবো যে প্রসেসের ফলে সিস্টেম এর থেকে বিতে গেল, এবং এটা অলসো ইন্ডিকেট করে কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সিস্টেমের চেঞ্জটা কিভাবে হয়েছে সেটা ডিল করে না। অন দ্য আদার হ্যান্ড এটা ডিল করে পাথ, কোন রাস্তা ফলো করে গেল, ঠিক আছে?
এই পাথ রিপ্রেজেন্ট করে সিকোয়েন্স অফ চেঞ্জেস, এর থেকে বি তে গেল যে সেই চেঞ্জটা কিভাবে হয়েছে, দ্যাট ডিসক্রাইবড বাই পাথ। ঠিক আছে, ইট ইজ এ সিকোয়েন্স অফ স্টেট। এখানে ফর এক্সাম্পল এ টু বি, দিস ইজ দ্য প্রসেস, প্রসেসটা এ টু বি, এর থেকে বি তে গেল, পাথ হলো সেই পাথ সি ফলো করে গিয়েছে, অথবা বি ফলো করে গিয়েছে, অথবা এ ফলো করে গিয়েছে। ঠিক আছে, সো প্রসেস যখন আমরা ওপেন ডেসক্রাইব করি, আমরা যদি থার্মোডাইনামিক ওই যে প্রবলেম এট হ্যান্ড যেটা, সেটাকে যদি সলভ করতে চাই, তাহলে প্রসেসকেও ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। এন্ড ক্লিয়ারলি ডিফাইন করতে গেলে আমরা প্রসেসের ডেফিনেশনেই দেখলাম যে প্রসেস সে কখনো এক্সপ্লেইন করে না কিভাবে চেঞ্জ হয়েছে, তো এটা অবশ্যই আমাদের জানতে হবে। এবং এই জানার জন্যই আমরা পাথ দরকার, এই পাথটাকে সামটাইমস কনস্ট্রেইন বলে। সো এই প্রসেসটা এইভাবে চেঞ্জ হয়েছে, ফর এক্সাম্পল এই প্রসেসটা ক্যারিড হয়েছে আইসোথার্মালি। সো আইসোথার্মাল হলো পাথ, এমন রাস্তা ফলো করে গিয়েছে যে এই রাস্তার সময় টেম্পারেচার সব সময়ই কনস্ট্যান্ট ছিল। সো এই পাথটা হলো এক ধরনের কনস্ট্রেইন্ট বা এক ধরনের রেস্ট্রিকশন ইম্পোজড অন দ্য প্রসেস ডিউরিং দ্য প্রসেস হ্যাজ বিন ক্যারিড আউট। তো প্রসেস ক্যারিড আউট হওয়ার সময় যে রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে সেটাই বেসিক্যালি ডিফাইন করে যে কোন রাস্তা ফলো করে গিয়েছে। সো প্রসেসকে ক্লাসিফাই আমরা ওই রাস্তা হিসেবে কয়েকভাবে করতে পারি, কয়েকটা প্রসেস আমাদের জন্য খুবই কাজে লাগবে, এগুলো আমরা র্যান্ডমলি ইউজ করব। নাম্বার ওয়ান, যেটা অ্যাডিয়াবেটিক প্রসেস, ফিজিক্সে নিশ্চয়ই তোমরা শিখেছ। অ্যাডিয়াবেটিক মানে হিট, নো হিট ট্রান্সফার অ্যাক্রস দ্য বাউন্ডারি। তার মানে যখন প্রসেসটা ক্যারি আউট হয়ে গেছে, সিস্টেম এ থেকে বি তে গেল, এই যাওয়ার সময় সিস্টেমের বাউন্ডারি দিয়ে সিস্টেম থেকে সারাউন্ডিংসে অথবা সারাউন্ডিংসকে সিস্টেমের মধ্যে কোনো হিট আদান প্রদান হয় নাই। নো হিট ট্রান্সফার অ্যাক্রস দ্য সিস্টেম অর সারাউন্ডিংস। এখন দুইটা সিনারিও চিন্তা করো। যখন প্রসেসটা শুরু হলো তার আগ মুহূর্তে সিস্টেমের মধ্যে টেম্পারেচার ছিল 200 ডিগ্রি, বা ওকে রুম টেম্পারেচার ধরি, সিস্টেম ছিল রুম টেম্পারেচারে, এবং এটাকে ফার্নেসের ভিতরে ডুবানো দেওয়া হয়েছে, ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফার্নেসের টেম্পারেচার 300 ডিগ্রি। সো সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে ক্লিয়ারলি হ্যাজ এ টেম্পারেচার ডিফারেন্স। এবং আমরা জানি ফিজিক্স বলে যদি টেম্পারেচার ডিফারেন্স হয় তাহলে হিটের আদান প্রদান হতে বাধ্য। ঠিক আছে, যেহেতু সিস্টেমটা কোল্ড কন্ডিশনে আছে, 20 ডিগ্রিতে আছে মাত্র, সিস্টেম সারাউন্ডিংস আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, সুতরাং অবভিয়াসলি হাই টেম্পারেচার কি লো টেম্পারেচারে সিস্টেমে হিট যাবে, এটাই স্বাভাবিক ঘটনা। দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস। কিন্তু আমি বলছি সিস্টেম প্রসেস ক্যারিড আউট হবে, নো হিট যেতে আসতে পারবে। তাহলে যেহেতু সিচুয়েশন ডিমান্ড করে হিটের আদান প্রদান হবে, কিন্তু আমি চাই না হিট আদান প্রদান হোক, তাহলে পরে আমি এটা প্রসেসটা কিভাবে ক্যারি আউট করতে পারি? very quickly without any second, because আমরা জানি হিট চায় ডিফিউশন প্রসেসে, এবং ডিফিউশন প্রসেস টেক টাইম। যেহেতু ডিফিউশন প্রসেস টেক্স টাইম, সুতরাং আমি টাইমটাকে 0 ধরবো, যে প্রসেস ক্যারিড আউট হয়েছে ফর টাইম ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, 0 সেকেন্ড। তার মানে ফর ভেরি শর্ট পিরিয়ড টাইম যদি কুইকলি যদি ক্যারিড আউট হয়, তাইলে আমরা থিওরিটিক্যালি ধরে নিতে পারি যে হিট আসা যাওয়া করে নাই, যদিও টেম্পারেচার ডিফারেন্স ছিল। যদি টেম্পারেচার ডিফারেন্স না থাকে, মনে করো একটা কপারের টুকরা রুম টেম্পারেচারে আছে, এখন একটা প্রসেস ক্যারিড আউট হলো ভিতরে কোনো একটা কিছু, কিন্তু টেম্পারেচার 20 ডিগ্রি ছিল, তার মানে সিস্টেমের টেম্পারেচার 20 ডিগ্রি, সারাউন্ডিংসের টেম্পারেচার 20 ডিগ্রি, অবভিয়াসলি কোনো হিটার আদান প্রদান হইতে পারবে না, হয় না, হিট উইল নট ট্রান্সফার। সো প্রসেস ক্যান বি অ্যাডিয়াবেটিক ভেরি ইজিলি। সো তাহলে দুইটা শর্ত, একটা শর্ত হলো হয় টেম্পারেচার ডেল্টা টি চেঞ্জ ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস কুড বি ইকুয়াল টু 0, তাহলে পরে অ্যাডিয়াবেটিক প্রসেস করা ইজি। অথবা যদি ডিফারেন্স ইন টেম্পারেচার হয় between system and surroundings, then the process should be carried out very fast. আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আসছে, ওকে জি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। করে একটু এটাকে ইন্টারভিউ, ওকে শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন স্টেট ফাংশন। দেখতে পাচ্ছ? জি স্যার।
তাহলে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে দুইটা কন্ডিশন ইম্পোজ করছি। একটা হলো যদি সিস্টেম এবং সারণের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স না থাকে তাহলে অ্যাডিয়াবেটিক ইজিলি হবে, নো হিট ট্রান্সফার উইল অকার। টেম্পারেচার ডিফারেন্স যদি থাকে তাহলে পরে প্রসেস শুড বি ক্যারিড আউট ভেরি ফাস্ট। এবং আমাদের অঙ্ক করার সময় আমরা কি করে রিকগনাইজ করব যদি অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা বলা না থাকে? অঙ্কের মধ্যে বলাতে সামটাইমস বলে দেয় the process carried out adiabatically or for adiabatic process এই চেঞ্জ হলো, এটা বোঝা সোজা। কিন্তু যদি অ্যাডিয়াবেটিক প্রসেস শব্দটা উল্লেখ না করা হয় তাহলে পরে কি করে বুঝবো অ্যাডিয়াবেটিক প্রসেস হয়েছে? তখন এই দুই কতগুলো শব্দ থাকে, যেমন প্রসেস ক্যারিড আউট কুইকলি or well insulated boundary. Insulated boundary, insulated system মানে কি? System is isolated. Isolated মানে কি? No heat will transfer. আমরা definition দিয়েছিলাম। So either বলবে well insulated boundary or isolated boundary, system is isolated, অথবা বলবে process carried out very quickly. এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে the process was adiabatic. Then there is an isothermal process. Isothermal process হলো during the process temperature will remain constant. So del T is equal to 0. এখন যদি del T is equal to 0 থাকে, একটু আগে যে কন্ডিশনটা বললাম যে সিস্টেম এবং সারণের মধ্যে যদি del T is equal to 0 থাকে তাহলে হিট ট্রান্সফার হবে না। সো isothermal process carried out করা ভেরি ইজি। যদি delta T is equal to 0 না হয়, তার মানে সিস্টেম এবং সারণের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স যদি থাকে তাহলে আমরা জানি যে টেম্পারেচার সামহাউ মুভ করবে, ঠিক আছে? আর যদি টেম্পারেচার মুভ করে তাহলে ডেল্টা টি হয়তো 0 নাও থাকতে পারে, ঠিক আছে? এবং নরমালি যেটা হয় টেম্পারেচার ভেরিয়েশন থাকলে পরে হিট মুভ করে এবং আলটিমেটলি একসময় টেম্পারেচার চেঞ্জ 0 হয়ে যায়, ডেল্টা টি বিকাম 0, ঠিক আছে? এখন আইসোথার্মাল প্রসেস যদি ক্যারিড আউট হয় যে অল স্টেজ ডিউরিং অল স্টেপস আইসোথার্মাল প্রসেসে থাকবে, তাহলে পরে আমরা কি করতে হবে? হিট যাবে কিন্তু টেম্পারেচার চেঞ্জটা 0 থাকবে। তার মানে we have to allow the movement of heat. হিট যে যেন টেম্পারেচারটাকে 0 করে দেয়, টেম্পারেচার চেঞ্জটাকে 0 করে দেয়। সো ট্রান্সফার অফ হিট অ্যান্ড ওয়ার্ক অ্যাক্রস দ্য বাউন্ডারি ইজ ম্যান্ডেটরি, যাতে করে হিট চলে যায় নিয়ে টেম্পারেচার ইউনিফর্ম হয়ে যায়। হাই টেম্পারেচার থেকে হিট লো টেম্পারেচারে যে টেম্পারেচার ডিফারেন্স যেন 0 হয়ে যায়, সো ইট বিকামস আইসোথার্মাল প্রসেস। অ্যান্ড আমরা এগেইন যেহেতু জানি যে ইট ইজ হিট যেটা ডিফিউশন প্রসেসে মুভ করে, যার জন্য the process should be carried out for a prolonged period of time to encourage heat transfer, ঠিক আছে? সো আইসোথার্মাল প্রসেসের দুইটা ক্যারেক্টারিস্টিক্স, একটা হলো either delta T is equal to 0, অথবা if delta T is not 0 the process has to be carried out very slowly, যাতে করে হিট মুভমেন্টটাকে এনকারেজ করা যায়। and boundary হিট মুভ করার জন্য বা হিটের মুভমেন্টটাকে অ্যালাউ করতে হবে। সো আমরা বলি পারমিয়েবল বাউন্ডারি, পারমিয়েবল টু হিট, নট পারমিয়েবল টু মাস। এখানে যেহেতু আমরা শুধু হিটের কথা বলছি, পারমিয়েবল বাউন্ডারি মিন করছে হিট যাতে যেতে আসতে পারে অ্যাক্রস দ্য বাউন্ডারি and the process carried out very slowly. যদি আইসোথার্মাল প্রসেস শব্দটা উল্লেখ না করা থাকে তাহলে অঙ্কের মধ্যে এই কথাগুলো বলা থাকবে, the process had been carried out very slowly, অথবা বলা থাকবে যে the boundary is permeable. স্যার এখানে লিখেছেন how to recognize an adiabatic process, এটা আইসোথার্মাল হবে? sorry extremely sorry, it should be adiabatic না isothermal, sorry. Okay, then there is another system which is called isobaric. Bar মানে হলো pressure, so isobaric basically pressure will remain constant during the process throughout the system. Isochoric similarly, core মানে হলো volume, so during the process volume change will be remain constant, will be 0. এবং এটা করার জন্য একটাই উপায় আছে যে আমরা যে কন্টেইনার নিয়েছি সেই কন্টেইনারটা শুড বি রিজিড এন্ড ইমপারমিয়েবল, ঠিক আছে? ইমপারমিয়েবল টু মাস, এখানে ইমপারমিয়েবল টু মাস এবং রিজিড বাউন্ডারি, তার মানে বাউন্ডারিকে যত প্রেসার দেই যা কিছু করি বাউন্ডারি মুভ করছে না। তো এই দুটো শব্দ দিয়েও আমরা ধরে নিতে পারি যে আইসোকোরিক প্রসেস। লাস্টলি যদিও অনেক প্রসেস আছে, একটু আগে কে জানা বলছিল রিভার্সিবল প্রসেস, এগুলো তো আছেই, ওগুলোর কথা বাদ দেই। আরেকটা প্রসেস আছে সেটা হলো সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস মানে হলো শুরু যেখানে করেছি শেষ সেখানে, তার মানে এটা ঘুরে ঘুরে একই জায়গায় চলে আবার ইনিশিয়াল পজিশনে ফেরত দিয়েছে। যদি এই ধরনের সিস্টেম হয়, ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম যদি সেম হয়, তাহলে পরে ফর সাইক্লিক ইন্টিগ্রেশন অফ দ্য চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল উড বি 0, যেহেতু ফাইনালটা ইনিশিয়ালি, সো বেসিক্যালি ZA মাইনাস ZA ধরা হচ্ছে। সো ইট উড বি if the তোমরা তোমাদের মিউট করে ফেলো, if the cycle change in a state of the system results in 0 change in property, that property is a state function. Okay, state function এর definition একটা এখানে উল্লেখ করা হলো।
যে একটা ফাংশনের সাইক্লিক চেঞ্জ যদি আমরা করাই এবং টোটাল চেঞ্জ যদি হিসাব করি, তাহলে পরে যদি 0 হয় তাহলে ধরে নিতে হবে ওই ফাংশনটা 0। সো জেড এর চেঞ্জ যেটা dz, এটাকে যদি আমি সাইক্লিক ইন্টিগ্রেশন করি, সাইকেল এটা মিন করা হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট সেম, এবং তাহলে পরে যদি এটা চেঞ্জ 0 হয় তাহলে পরে এই জেড ফাংশন ইজ এ স্টেট ফাংশন। তো স্টেট একটা পার্টিকুলার ফাংশন স্টেট ফাংশন কিনা সেটা প্রমাণ করার এটা একটা ওয়ে। ওকে, সো এই যে কমন 4টা প্রসেসের কথা বললাম, সেটা ক্যারেক্টারিস্টিক যদি আবার একটু সামারি করি। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে সিস্টেম রিমেইন ইনফুল। কোয়েশ্চন ছিল স্যার। বলো স্যার, এখানে তো স্যার 4টা প্রসেসের কথা বলা আছে, বাট আমরা যখন স্যার পিবি ইকুয়াল টু এনআরটি সূত্রটা প্রুফ করছিলাম, তখন বলা হয়েছিল যে চাপ, আয়তন এবং টেম্পারেচার তিনটাই পরিবর্তনশীল। তাহলে স্যার এই ধরনের প্রসেসকে আমরা কি ধরনের প্রসেস বলবো? ওটা তো প্রসেস হলো না, ওটা তো প্রসেস হলো না। টেম্পারেচার, প্রেসার এবং ভলিউম পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল, এটা তুমি প্রপার্টি কথা বললাম। প্রসেস কিভাবে হয়েছে সেটা তোমার বলতে হবে, এবং এই প্রসেসগুলো হলো দিস আর দ্য প্রসেস: অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোব্যারিক প্রসেস, প্রসেসের কন্ডিশন, দিস আর দ্য রেস্ট্রিকশন, দিস আর দ্য পাথ। ঠিক আছে, তুমি পিভিজিক্যাল এনার্জি যেটা হইলো ঠিক আছে, কিন্তু এই পিভিজিক্যাল এনার্জি একটা গ্যাস ফলো করে যে কোনো কন্ডিশনে, কিন্তু ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেজ যাওয়ার সময় সেই অ্যাডিয়াবেটিক প্রসেস ফলো করে গেছে। এখন তুমি ফাইনাল ভলিউম ক্যালকুলেট করো, ঠিক আছে, তখন এই ফাইনাল ভলিউম ক্যালকুলেট করার সময় তুমি এই রেস্ট্রিকশন ইম্পোজ করতে হবে তোমার ইকুয়েশনে। আমরা দেখবো এটাকে ফার্স্টে যখন আমরা হিসাব করব তখন এই ক্যালকুলেশনগুলো দেখাবো। সো অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হলো কি ডেল্টা চেঞ্জ কিউ ইজ ইকুয়াল টু 0, এন্ড তখন শুধুমাত্র হিট আদান প্রদান করতে পারে অ্যাক্রস দ্য বাউন্ডারি। আইসোথার্মাল প্রসেস মানে টেম্পারেচার চেঞ্জ উইল বি 0, তখন হিট এবং আর দুইটাই আদান প্রদান করতে পারে, এটা করতে হবে না হলে আইসোথার্মাল হবে না। আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট যদি হয় সেখানেও হিট এন্ড ওয়ার্ক আদান প্রদান হতে পারে। আইসোকোরিক প্রসেসের মধ্যে ভলিউম কনস্ট্যান্ট থাকে এবং ভলিউম কনস্ট্যান্ট হলে পরে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0 হয়, তখন শুধু হিট আদান প্রদান করতে পারে। সেগুলো সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স আমরা সামারি করেছি। নাও ফাইনাল টপিক ইজ থার্মোডাইনামিক রিলেশনশিপস। আমরা বলেছি যে থার্মোডাইনামিক স্ট্রাকচারের মধ্যে রিলেশনশিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এইটাই আলটিমেটলি সবকিছু ক্যালকুলেশন করি আমরা। থার্মোডাইনামিক ক্যালকুলেশন যখন করি যে একটা প্রসেস একটা পার্টিকুলার কন্ডিশনে আছে, একটা প্রসেস ক্যারিড আউট হলো, যে ফাইনাল যখন একটা প্রসেস ক্যারিড আউট পরে আরেকটা জায়গায় যে গেল, ওই জায়গায় প্রপার্টিগুলো কত হবে সেগুলো ক্যালকুলেট করতে গেলে উই নিড ইকুয়েশন, উই নিড রিলেশন বিটুইন দ্য প্রপার্টিজ। ঠিক আছে, তো নানাবিধ রিলেশন আছে, আমার যেহেতু নানাবিধ প্রপার্টি আছে, সো নানাবিধ রিলেশন আছে। এই রিলেশন গুলোকে বোঝার জন্য আমরা একটা গ্রুপে ভাগ করি তাহলে ভেরি ইজি হয়। ঠিক আছে, খুব সহজেই আমরা কিছু প্রপার্টি সহজেই বুঝতে পারি, ফিজিক্যাল এনার্জি সহজেই বুঝতে পারি, কিন্তু অন্যান্য প্রপার্টি বোঝার সম্পূর্ণ অ্যাপারেন্ট হয় না, তখন আমাকে বাধ্য হয়ে রিলেশনশিপ বের করতে হবে। তো এই রিলেশনশিপ গুলোর মধ্যে সাধারণত 4টা কন্ডিশন, 4 ধরনের রিলেশনশিপ আছে আমাদের লজ অফ থার্মোডাইনামিক্স। এখান থেকে একটা দুইটা রিলেশন আসবে, তো সিম্পল, এবং এগুলোই হলো বেসিক অফ অল রিলেশন। এখান থেকে সব রিলেশন ডেভেলপ হয়েছে। কতগুলো আছে শুধু ডেফিনেশন, জাস্ট একটা পার্টিকুলার কন্ডিশন গুলো এক্সপ্রেস করার জন্য মনে হয়েছে যে এটাকে আমি এই ফর্মুলাটা সবসময় আসে, তার মানে এইটার একটা পার্টিকুলার প্রপার্টি মেজার করতে চাইলে পরে 1+2 সবসময় হয়। তো 1+2 = 3, লেটস ডিসক্রাইব 3 ইজ এ পার্টিকুলার প্রপার্টি। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? তো একটা ডিফাইন করলাম বিটুইন এ রিলেশনশিপ অফ সাম প্রপার্টি, যেটা সবসময় পাওয়া যায়, সবসময় আসে। তো এগুলাকে আমরা ইঞ্জিনিয়াররা সবসময় সংক্ষেপে করতে ভালোবাসি, তো আমরা a + b = c, তো সিটাকে একটা ডিফাইন করলাম। So এই ধরনের ডেফিনেশন অনেক আছে থার্মোডাইনামিক্স। So these are the relationship, just simply a definition. Then mathematical নেচারের কারণে কিছু রিলেশন পাওয়া যাবে, যেমন কোএফিশিয়েন্ট রিলেশন, ম্যাক্সওয়েল রিলেশন, তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল মানে ইন্টিগ্রেশন, এই জন্য কিছু রিলেশন আসবে যেগুলো ম্যাথমেটিক্সে তোমরা পড়েছো, আমরা যে এখানে জাস্ট হাইলাইট করব, যদিও these are the vitally important থার্মোডাইনামিক্সের মধ্যে আসবে। And finally one kind of relation আসবে যেটা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম is a very important concept in thermodynamics. একটা সিস্টেম স্টেবল স্টেটে যাইতে গেলে পরে কি শর্ত মানতে হবে, একটা আনস্টেবল স্টেট থেকে একটা স্টেবল স্টেটে, সব সিস্টেমই স্টেবল স্টেটে যেতে চায়, ইকুইলিব্রিয়াম স্টেটে যেতে চায়, যাইতে গেলে কি শর্ত, এই শর্তগুলাই হলো কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। সো দিস আর অ্যানাদার কাইন্ড অফ রিলেশন। সো এই 4 ধরনের রিলেশনশিপ যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে আমাদের মোটামুটি বোঝা যাবে যে থার্মোডাইনামিক্স রিলেশনশিপ কিভাবে ডিরাইভ করা যায় বা এক্সপ্লেইন করা যায়। ওকে, লজ অফ থার্মোডাইনামিক্স, জাস্ট সিম্পল ফান্ডামেন্টাল রিলেশন which form the basis of all thermodynamic relation.
generally describe the connection between different form of energy and state variable. So আমরা জানি thermodynamics সবসময় state variable নিয়ে ডিল করে। So state variable and energy সাথে এগুলো রিলেশন গুলো হয় laws of thermodynamics এর মধ্যে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মনে হয় না আরেকটা আসতে পারবো, 4টা আমাদের যেতে বলছি 4টায় যাবো। ওকে দেন ডেফিনেশন কথা বলা আছে, বলছি যে একটা পার্টিকুলার স্টেট কে বেটার ডিফাইন করার জন্য আমরা এই কতগুলো নাম দিয়েছি এবং এগুলো দুই ধরনের থাকে, কিছু এনার্জি ফাংশন আছে, কিছু এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েবল আছে, এক্সপেরিমেন্টালি যেগুলো মেজার করা হয়। কোএফিশিয়েন্ট রিলেশন আর ম্যাক্সওয়েল রিলেশন এটা একটু ডিফাইন করি। তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো হয়তো, তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখছো না তোমরা? জি স্যার। ওকে জি স্যার শিখেছি। তো এখানে যদি মনে করো যে z ইজ এ ফাংশন অফ x and y যদি হয় তাহলে আমরা বলি z ইজ এ ফাংশন অফ x and y। এটাকে যদি টোটালি ডিফারেনশিয়েট করি, একটা হলো টোটাল ডিফারেনশিয়েশন, একটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়েশন। তো টোটাল ডিফারেনশিয়েশন যদি করি তাহলে z কে x দিয়ে ডিফারেনশিয়েট করতে হবে, y দিয়ে ডিফারেনশিয়েট করতে হবে। x দিয়ে ডিফারেনশিয়েট করার সময় y কে কনস্ট্যান্ট হতে হবে, y দিয়ে ডিফারেনশিয়েট করার সময় z কে x কে কনস্ট্যান্ট হতে হবে। সো ডিফারেনশিয়েট কমপ্লিটলি মানে হলো এটা। সো এটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। dz না স্যার, dz ডিফারেনশিয়াল কমপ্লিটলি টোটাল চেঞ্জ dz। তারপরে এটা হলো দুইটা পার্শিয়াল ডিফারেনশিয়েশন, এটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়েশন, z কে পার্শিয়ালি ডিফাইন করেছি x দিয়ে এবং z কে পার্শিয়ালি ডিফাইন করেছি y দিয়ে, অন্যটা কনস্ট্যান্ট। সো del z by del x taking y as constant dx plus del z by dy taking x as constant dy. So these are the total differentiation বলে এবং এই ছোট্ট পার্টটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়েশন। এখন এই যে dx তার মানে এখানে ভেরিয়েবল হলো x and y। সো dx এই ভেরিয়েবলটার কোএফিশিয়েন্ট যেটা আছে এই পার্টটা, এটাকে একটা নাম যদি দেই m, সো আর এইটার কোএফিশিয়েন্টকে যদি n নাম দেই তাহলে আমরা বলতে পারি dz is equal to m dx plus n dy. So this is the total differentiation এবং m is equal to this one and n is equal to this one, এই দুইটাকে বলে কোএফিশিয়েন্ট রিলেশন। ঠিক আছে? সো তার মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে যে যেটা পাওয়া যায় সেটাই হলো বেসিক্যালি কোএফিশিয়েন্ট রিলেশনশিপ। সো আমরা বলবো dz is equal to m dx plus n dy। dz হলো মানে ডিরাইভড ভেরিয়েবল, x এবং y হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এগুলো রেসপেক্টে যখন আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব তখন m is equal to del z by del x taking y as constant এবং n is equal to del z by del y taking x as constant. So এই দুইটা ইকুয়েশনকে বলে কোএফিশিয়েন্ট বিকজ এই দুইটা হলো dx এবং dy এর কোএফিশিয়েন্ট। এটা হলো টোটাল ডিফারেন্সিয়েশন এবং এটা হলো কোএফিশিয়েন্ট রিলেশন। ঠিক আছে? খেয়াল করো এখানে কয়েকটা টার্মিনোলজি আসছে, একটু পরে ওকে একটু পরে বলি। তো কোএফিশিয়েন্ট রিলেশন গেল। এখন এই m কে যদি আবার ডিফারেন্সিয়েট করি, এখানে ডিফারেন্সিয়েট করেছে x দিয়ে, এটাকে যদি এখন y দিয়ে ডিফারেন্সিয়েট করি del m by del y, তার মানে সেকেন্ড টাইম dz কে z কে ডিফারেন্সিয়েট করছি। আগে ডিফারেন্সিয়েট করেছিলাম y দিয়ে, সো del m by del y, সো m সমান সমান এইটা, সো m এর ভ্যালুটা বসালাম, আবার এটাকে ডিফারেন্সিয়েট করছি অন্য একটা ভেরিয়েবল দিয়ে x as constant, সো বেসিক্যালি del square x dx dy। এখানেও যেটা পাওয়া যাচ্ছে del square x z del y del x, তার মানে বেসিক্যালি z কে দুইবার ডিফারেন্সিয়েট করেছি, এটার মধ্যে প্রথম dx দিয়ে তারপরে dy দিয়ে, এখানে dy দিয়ে dx দিয়ে, কিন্তু এই দুইটা সেম, সো বেসিক্যালি এই দুইটা সমান। এই যে দুইটা সমান যেটা হলো এটাকেই বলে ম্যাক্সওয়েল রিলেশন। ঠিক আছে? সো মূল কথা যেটা দাঁড়ালো সেটা হলো যে একটা ফাংশন যদি ম্যাক্সওয়েল রিলেশন হোল্ড করে তারপরে ওই ফাংশন z যে স্টেট ফাংশন। তো স্টেট ফাংশনকে সেকেন্ড ওয়েতে আমরা প্রমাণ করার জন্য পেলাম। প্রথমবার বলেছিলাম যে একটা ফাংশন চেঞ্জ হচ্ছে, যদি সেই চেঞ্জটা যদি পাথ ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা বলবো ওই ফাংশনটা স্টেট ফাংশন। আবার আরেকটা বললাম যে একটা ফাংশন যদি ম্যাক্সওয়েল রিলেশন যেটা এটা যদি মানে তাহলে পরে দ্যাট ফাংশন ইজ এ স্টেট ফাংশন। ওকে, সো এই হলো ভেরিয়েবল। আর কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের কথা একটু বলেছি যে একটা আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি একটা সিস্টেম ইনিশিয়ালি স্টেবল স্টেটে যদি থাকে তাহলে সে সাম চেঞ্জ হয় এবং চেঞ্জ হওয়ার পরে আরেকটা পার্মানেন্ট স্টেটে যায়। ঠিক আছে? সো সিস্টেমটা যদি ফাইনাল রেস্টিং প্লেস অ্যাটেন্ড করে তাহলে তখন তার প্রপার্টির মধ্যে যে রিলেশনশিপ সেগুলোকে বলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম।
সো যে কন্ডিশনগুলো মেনে একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাটেন্ড করে সেই কন্ডিশনগুলো বলে স্টেট কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। সো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ রিলেশনশিপ, আমরা চ্যাপ্টার 5 এ দেখব। ওকে, এই নিয়ে আর কথা বলছি না। কয়েকটা অঙ্ক যদি করি, অঙ্কগুলো কুইকলি করি। এখানে কোয়েশ্চেন যেটা দিয়েছে, ইজ দ্য ফাংশন dz is equal to 9x square y square dz is equal plus 6x cube y dz and exact differential। তোমরা কি জানো exact differential কাকে বলে? স্যার একটু ভুল লাগেছে স্যার। ঠিক আছে, ওকে। exact differential হলো যে যদি এটার ওই মানে স্টেট ফাংশন হয়, তার মানে এটা যদি স্টেটের উপর ডিপেন্ড করে অথবা এই চেঞ্জটা যদি পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এগুলোকে বলে এক্সাক্ট ডিফারেনশিয়াল। তার মানে dz কে যদি ইন্টিগ্রেট করি তার টোটাল ডেটা পাবো। সো তাহলে মেইন কন্ডিশন হলো যে ইফ দ্য ডিফারেনশিয়াল ফর্ম অফ এনি ফাংশন can be written as dz is equal to mdx plus ndy where m is equal to এত ndy, then it is an exact differential। তার মানে সবগুলো হলো পাথ ইন্ডিপেন্ডেন্ট। সো এটাকে আমরা পাথ ইন্টিগ্রাল যদি করি, পাথ ইন্ডিকেশন যদি করি, তাহলে টোটাল চেঞ্জ যদি দুটো বেলায় সেম হয়, তাহলে প্রমাণ করা যাবে যে এটা এক্সাক্ট ফাংশন। তো তাহলে আমরা কি করব, যে আমরা একটা চেঞ্জ ক্যারিড আউট করব, ওয়ান পার্টিকুলার স্টেট এ সেখান থেকে বিতে নেওয়াবো দুইটা ডিফারেন্ট রাস্তা ফলো করে, এবং দুইটা রাস্তার মধ্যে টোটাল চেঞ্জ ক্যালকুলেট করব। টোটাল চেঞ্জ যদি সমান হয় তাহলে আমরা বলবো ইট ইজ অ্যান এক্সাক্ট ডিফারেনশিয়াল। কিভাবে করেছি এই মনে করো। সো এই ফাংশনটাকে ইনিশিয়াল স্টেট ধরেছি a, মনে করি ইট ইজ x এর ভ্যালু 1, z এর y এর ভ্যালু 1, তারপর এটাকে চেঞ্জ করেছি b তে নিয়ে গেছি, এবং b তে তার প্রপার্টি ফাংশন হচ্ছে x এর ভ্যালু 2, y এর প্রপার্টি y এর ভ্যালু 4 অ্যাসিউম করেছি, লেট আস অ্যাসিউম। এবং এই a তে থেকে b তে যাওয়ার জন্য আমরা একটা রাস্তা ফলো করব হলো acb, আর একটা রাস্তা ফলো করব adb। তো এই দুইটা রাস্তা ফলো করার পরে আমরা z এর ভ্যালু ক্যালকুলেট করব, টোটাল চেঞ্জ z কত হলো। ঠিক আছে? সো তাহলে প্রথম পাথ যেটা, সেটা হলো ডেল্টা জেড চেঞ্জ করেছি, এসিবি রুট ফলো করে। এসিবি রুট মানে এটার মানে দুইটা পার্ট আছে, এ একটা পার্ট, এ একটা পার্ট। এই পার্ট যখন গেছে এর থেকে সি তে যখন গেলাম, তখন এটা কি ধরনের প্রসেস হলো, এক্স ইজ কনস্ট্যান্ট, এক্স এর ভ্যালু 1 অলওয়েজ, এতেও 1, সি তেও 1। সো দিস ইজ এক্স কনস্ট্যান্ট প্রসেস। তার মানে এখানে ডিজেড যেটা হবে, প্রথম পার্ট যেটা হবে, সেখানে এক্স যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এই ডিএক্স ইজ গেল 0, এই পার্টটা বাদ যাচ্ছে, শুধু ডিজেড এর ভ্যালু আসবে হলো এই পার্টটা। সো এইটাকে ইন্ডিকেট করতে হবে, তার মানে ওয়াই এর রেসপেক্ট ইন্ডিকেট করতে হবে। আর বি থেকে সি তে যাওয়ার সময়, মানে বি থেকে সি তে না, সি থেকে বি তে যাওয়ার সময় এটা যেহেতু x এর প্যারালাল, তার মানে এখানে y ইজ কনস্ট্যান্ট, এখানেও 4, এখানেও 4, শুধু x চেঞ্জ হয়েছে 1 থেকে 2 তে। সো যেহেতু এখানে y কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, শুধু এই পার্টটাকে তখন ইন্ডিকেট করব dx এর রেসপেক্ট। সো বলতে পারবা কি এই পার্টে এইটাকে ইন্ডিকেট করলে কি পাওয়া যাবে? খুব সংক্ষেপে, ভেরি কুইকলি। কেউ বলতে পারবা? ইন্ডিকেশন তো করছো। কি আমার কথা কেউ শুনতে পাচ্ছ কি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এটা ইন্ডিকেট করতে পারছো না? এটা হলো এক্স কনস্ট্যান্ট প্রসেস, তার মানে এক্স কিউব বাদ যাবে, এটা যা আছে তাই থাকবে, শুধুমাত্র ওয়াই ডিআই হবে। ওয়াই কে ইন্ডিকেট করলে কি হবে? y square by 2। এটা সোজা কথা, এটা বলার কি আছে, তাই না? সো তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে 6x কিউব y স্কয়ার বাই 2, 6x কিউব y স্কয়ার বাই 2। এবার ইন্ডিকেশনের লিমিট যেটা হবে 1 1 ছিল, তারপরে 1 থেকে 1 4 গেল, 1 1 1 4, তার মানে x এর ভ্যালু সবসময় 1 হবে, y এর ভ্যালু 4 হবে, একটা মাইনাস হবে 1। আর এখানে যেটা ছিল সেটা হলো x কনস্ট্যান্ট প্রসেস, সরি y কনস্ট্যান্ট প্রসেস, তো এটা বাদ যাবে, এটা হবে 9x স্কয়ার y স্কয়ার। এটাকে ইন্ডিকেট করলে হবে 9x কিউব বাই 3 y স্কয়ার, 9x কিউব বাই 3 y স্কয়ার। এখানে লিমিট যেটা ছিল এখান থেকে 1 4 থেকে 2 4, 1 4 থেকে 2 4, তার মানে এখানে y কনস্ট্যান্ট হবে 4 এবং 1 থেকে 2 তে। সো ইন্ডিকেট করলে পরে 48 - 3 হবে এই পার্টে, 384 থেকে 48 হবে 384, 381 টোটাল। তার মানে টোটাল চেঞ্জ dz 1 থেকে 2 তে যাওয়ার সময় ভ্যালু চেঞ্জ হবে 381। এখন এইটা যদি নেক্সট স্টেপটা যদি করি, নেক্সট পাথ যদি ফলো করি এডিবি যদি হয়, এর থেকে ডি তে যাওয়ার সময় y কনস্ট্যান্ট প্রসেস, তার মানে এটা বাদ যাবে, এইটা হবে।
আর এখান থেকে এখানে যাওয়ার সময় এক্স কনস্ট্যান্ট প্রসেস, তার মানে এটা বাদ যাবে, এটা হবে। সো সিমিলারলি জাস্ট এখানে এটা হবে আগে, ইউনিট চেঞ্জ হচ্ছে কি 1 থেকে 2 হবে, 1 থেকে 2 আর এখান থেকে 2 থেকে 2 এখানে যদি হিসাব করি, চেক করে দেখবা বাসায়, তাহলে আলটিমেটলি 381। সো আমরা একটা প্রসেস ক্যারিড আউট করলাম, প্রসেসটা হলো A to B, দুইটা রাস্তা ফলো করে করলাম, এবং দুইটা রাস্তা ফলো করে করার পরেও দেখা গেল টোটাল চেঞ্জ ইজ ইকুয়াল টু সেম। তার মানে the integral is the same for both paths, so the given differential dz is equal to এই যে যেটা বলা হয়েছে, that differential is an exact differential। বুঝা গেছে? ওকে, আরেকটা অঙ্ক করি, সেটা বলা হচ্ছে determine the partial derivatives of the function। partial derivative কিভাবে করে? স্যার আর মাথায় ঢুকবে না স্যার, 2 ঘন্টা ধরে ক্লাস করতেছি। এরপরে শেষ করব কিভাবে? এগুলা যেহেতু তোমাদের করা আছে, সো আমি একটু তোমাকে রিমাইন্ড করতে চেয়েছিলাম, তাহলে এটা বাসায় করে নেবা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জাস্ট কিভাবে করে সেটা, লাস্টলি একই জিনিস কিভাবে ডিফারেন্সিয়েট করে সেটা দেওয়া আছে, ঠিক আছে? নাথিং স্পেশাল এখানে, জাস্ট ডিফারেন্সিয়েশন কিভাবে করে সেটা দেওয়া আছে। ওকে, আর লাস্টলি যেটা আছে এটা দেখলেই বুঝবা, না দেখা কিছু নেই, আমি শুধু তোমাদেরকে মনে করায় দেখতে চেয়েছিলাম। লাস্টলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এটা অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট নোট ডাউন করো, এটা পাবা, সেটা হলো তোমাকে 13 মার্চের অন অর বিফোর তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে? রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ওকে, মাথায় যেহেতু ঢুকছে না, এখন শেষ করে দেই, স্টপ শেয়ার করি। বলো, কোনো কোয়েশ্চেন যদি থাকে বলো, না হলে বন্ধ করে দেই। স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা কবে বললেন? আগামী সপ্তাহের শনিবার রাত, ঠিক আছে? এটা মাইক্রোসফট টিমের মধ্যে আপলোড করবা। ওকে স্যার। ওকে, শেষ করে দিই।